ফিরে এলো দীনকৃষ্ণ ঠাকুর, সত্য কি প্রকাশ হবে? আসলে সেই দিন কি ঘটেছিল তিনি আবারও সাংবাদিকের সামনে এসে ক্লিয়ার করলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিজ্ঞান মনোভাবনা, সমাজ থেকে কুসংস্কার দূর করার, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আমি প্রোগ্রাম থেকে এসে বাড়িতে আমার ঢুকতে প্রায় 11টা নাগাদ বাজে। আমি গাড়িটা রেখে একটা মাঠে রেখে যখন আমার বাড়ির দিকে আমি আসছিলাম, দেখলাম আমার বাড়িতে ঢুকতে মেন রোডের কাছে এক জায়গায় খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে। তা আমি ভাবলাম কোনো পূজার জন্য এটা তৈরি হচ্ছে। ওই দেখে আমি বাড়ির মধ্যে ঢুকি। কিছুক্ষণ পর যখন আমি জামা কাপড় চেঞ্জ করে বিশ্রাম করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার গেটের কাছে এসে কিছু মানুষ টোকা দেয়। তো আমি বেরিয়ে আসতে আমি ওদের দেখে বুঝতে পারলাম যে হয়তো পূজার চাঁদা টাঁদা বা খিচুড়ির জন্য চাঁদা নিতে এসছে। আমার পার্স থেকে মানি পার্স বের করে আমি টাকা দিতে গেলাম। তো ওরা আমাকে বললো, না আপনি একটু বাইরে আসুন, আমরা চাঁদা নিতে আসিনি, আপনার সঙ্গে কিছু কথা আছে, আলোচনা আছে আমাদের। তো আমি বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখলাম ওরা আমার সঙ্গে আলোচনা করতে আসেনি, ওরা এসছে আমাকে হেনস্থ করতে, আমাকে অপমান করতে, অপদস্থ করতে, আমাকে মারধর করতে। তো ওরা বলতে লাগলো, আপনি কৃষ্ণ অসুর এ কথাটা বলেছেন কেন? তা সেই জায়গায় আমি ওদেরকে বললাম যে কৃষ্ণ অসুর এটা তো আমি বলিনি, এটা আমার মুখের কথা না, এই কথাটা ঋগ বেদে আছে, উল্লেখ আছে। তো সেই ঋগ বেদের কথাটা আমি তুলে ধরেছি। আমি মানুষের কাছে বলতে চেয়েছি যে কৃষ্ণকে আমরা ভগবান বলে মনে করি, সেই কৃষ্ণের সম্বন্ধে যদি এইরকম লেখা থাকে তো এইগুলোকে আমাদের উঠিয়ে দেওয়ার দরকার। আর অসুর যদি খারাপ হয়, আমরা যদি খারাপ মনে করি, তাহলে সেই জিনিসগুলো আমরা রাখবো কেন? কিন্তু পরে স্টাডি করে আমি জানতে পারলাম অসুর হচ্ছে একটা জাতি, একটা সম্প্রদায়, আর সেই সম্প্রদায় হচ্ছে কৃষ্ণ একজন, তার ভিতরে একজন ব্যক্তিত্ব। তো সাধারণ মানুষ এটা বোঝে না, সেই সব বিষয়গুলো আমি চর্চা করতাম। এই হয়ে গেল ওদের রাগ। ওরা না বুঝে আমাকে ওখান থেকে জবরদস্ত একেবারে কয়েকজন বাচ্চা দিয়ে আমাকে তুলে নিয়ে বাইকে করে নিয়ে আসে পাশে বুড়োরঘাট হনুমান মন্দিরে। সেখানে এসে মানসিকভাবে, শারীরিকভাবে ওরা আমাকে টর্চার করতে থাকে। আমি আমার দাদা শরবিন্দু উদ্দীপনকে যখন কল করলাম, দাদাকে ইনফর্ম করলাম, ঠিক তখন দাদা দুটো থানাকে ইনফর্ম করে দিয়েছে। কিন্তু সেখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল তারা তাদের কর্তব্য পালন করছে না। আমি একজন নাগরিক, আমাকে যে সুরক্ষা দেওয়ার কর্তব্য, সেই কর্তব্য থেকে তারা বিরত ছিল। 12:30টার ঘটনাকে 12টা 12:30টার আশেপাশে এরকম হবে, ঠিক অ্যাকচুয়াল টাইমটা আমার মনে নেই। তো যখন এই ঘটনাটা ঘটে, দাদা ইনফর্ম করে দুটো থানাকে, ওরা আসছে ওখানে 2:30টা নাগাদ। একজন মাত্র এসে দাঁড়িয়েছে, একজন এসে আমার কোনো জায়গায় তাকে দেখে মনে হয়নি যে তিনি আমার জন্য এসেছেন। তিনি ওই মানুষগুলোর ভিতর থেকে আমার জামার কলার ধরে এমনভাবে টানতে টানতে এনেছেন। হনুমান মন্দিরে ওই পুলিশ পৌঁছেছিল, হনুমান মন্দিরেই পৌঁছেছিল। হনুমান মন্দিরে আমরা শুনতে পেলাম ওখানে ওরা চিৎকার করছে, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল বলে চিৎকার করছিল কেন? ওদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল ওরা আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তার জন্যে বাইরের যেসব সাধারণ মানুষ তাদের কাছে প্রচার করছিল যে আমাদের মন্দিরের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, এটা আমরা মেটাচ্ছি। কাউকে বলছে যে আমাদের পূজারি ঠিকমতো পূজা করেনি, তার জন্য আমরা একটা আলোচনা করছি। বাইরের কোনো মানুষকে ওরা বুঝতে দিচ্ছে না যে ভিতরে চলছে কি। বা আমার পরিবার থেকে খবর পেয়ে, আশেপাশের মানুষ খবর পেয়ে তারা যখন এসেছে, তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে মারধর করা হচ্ছে। আমার একজন আত্মীয়, তাকে মেরে পুরো মাথা ফাটিয়ে দিয়েছে, দাদা রক্ত বের করে দিয়েছে। ওই দিন আমি পাশেই ছিল একটা নার্সিংহোম, তাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আমি তাকে আর আনতে পারিনি এই ভয়ে। পুলিশ কেউ যখন আমাকে রেস্কিউ করতে আসছে, তাহলে সে তো আমাকে সুরক্ষা দেবে, তাই না দিয়ে সে আমাকে পেছনে রেখেছে যাতে ওরা আমাকে মারধর করুক, আমাকে প্রতিশোধ নিক, সেই জায়গা তৈরি করে দিয়েছে। তারপরে দেখলাম পুলিশটা আপনার গেঞ্জি ধরে, কলার ধরে মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে। শুধু মারতে না দাদা, আপনি সোশ্যাল মিডিয়াতে অডিও ক্লিপ আছে, সেখানে গিয়ে দেখবেন সে প্রচণ্ড কুৎসিত ভাষায় গালাগালি করছে। আর আমার একবারও মনেও হয়নি
যে উনি পুলিশ। আমার মনে হচ্ছিল যে পুলিশের বেশে বোধহয় কোনো সাধারণ মানুষ আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমি আর বাঁচবো না। পরে দেখলাম রাস্তায় উনি কুৎসিত ভাষায় গালাগালি করছে, একটা বাইক এলো, সেই বাইকে আমাকে তুলে নিয়ে উনি প্রথমে চড় কষিয়ে দিলেন আমার এই কানে চড় কষিয়ে দেওয়ার পরে আমি এই কানে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি যেই এই কানে হাত দিয়েছি উনি এই কানে চড় কষিয়ে দিয়েছেন। আমার দুটো হাত যখন আমি এইভাবে দিয়েছি তখন উনি বাইকের পিছনে বসে আমার পিছন থেকে ঠিক কোমরের উপরের সাইডটা দুটো হাত দিয়ে ঘুষি চালাতে লাগলেন। ওখান থেকে কয়েক মিনিটের রাস্তা থানা, সেখানে এনে এতভাবে কাউকে স্টাফ ঢুকেই ডাক দিলেন যে লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো, এক্ষুনি এর অবস্থা শেষ করব, দেখে নেবো এ কী করে কীর্তন করে। তো লাঠি বের করে দাদা প্রচণ্ড পরিমাণে আমাকে মারতে লাগলো, কিন্তু থানার যারা দাঁড়িয়েছিল তারা কেউ একবার প্রতিবাদ করলো না যে স্যার মারবেন না। তারা কি লাঠি এনে দিয়েছে? তারা লাঠি এনে দিয়েছে, আশেপাশের মানুষ তারাও আমাকে মারছে যে মারুন। মানে থানার মধ্যে যারা দায়িত্বে ছিল পুলিশের লোকেরা তারাও আমাকে মেরেছে। কিন্তু ওই দিন যদি থানাতে বড়বাবু উপস্থিত না থাকতেন, ওরা কি দেখিয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন বা এফআইআর হয়েছে, আপনি একটা ক্রিমিনাল? না না না, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। শুধু বলছে যে তোকে বাঁচাবো না, তোকে মেরে ফেলে দেবো, তোকে বাঁচাবো না, তোকে মেরে ফেলে দেবো, তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার। পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, থানার মধ্যে নিয়ে বলছে তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার। আমার জানা নেই ওনার নাম কি বা ওনার থানায় ওনার পজিশন কি, কিন্তু পরে যে মানুষটা এসে থাম বলে আটকেছে সেই মানুষটাকে বুঝতে পারলাম উনি থানার বড়বাবু। আর উনি যদি না থাকতেন এরা সবাই মিলে আমাকে পিটিয়ে মেরে ফেলে দিত দাদা, থানাতেই পিটিয়ে মেরে ফেলে দিত। এরপরে ওনারা আমাকে বললেন যে এটা তো আমাদের থানার আন্ডারের কেস না, এটা জয়নগর থানার আন্ডারের কেস। কিন্তু দাদা যেখানে আমার জয়নগর থানার আন্ডারের কেস হয় তাহলে ওরা মারলো কেন? এটাই তো আমি বুঝতে পারছি না দাদা। আমার জন্মস্থান বকুলতলা থানার এরিয়ায়, কিন্তু যেখানে আমার বাড়ি। সেবী সংগঠন যারা ফোন করেছে, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক থেকে যারা ফোন করেছে, তারা রেস্কিউ করার জন্য, রেস্কিউ মানে তাকে সাবধানে তুলে নিয়ে আসার জন্য ফোন করেছে, তাকে মারধর করার জন্য নয়। তার বিরুদ্ধে তো এফআইআর হয়নি, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল হয়নি, তবু তারা থানার ভেতরে ডেকে এইভাবে মারছে। আপনি জিজ্ঞাসা করলেন না যে আমাকে মারছেন কেন, আমাকে মেরে ফেলতে চাইছেন কেন? দাদা আমার কথা কেউ শুনছে না, আমি জিজ্ঞাসা করছি আমার মারার উদ্দেশ্যটা কি, মারছেন কেন আপনারা? তো তবুও তারা বলছে যে বাঁচাবো না, মেরে ফেলবো। এমনভাবে লাঠি চার্জ আমার উপরে করেছে দাদা, এই কানটা আমি এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি না। পরের দিন আমাদের ওখানে স্থানীয় যে হসপিটাল আছে, তো আমি সেখানে দেখালাম, ভর্তি হলাম সেখানে। তারা আমাকে লিখে দিল যে এখানে হবে না, আপনার যে কন্ডিশন, যে পরিস্থিতি, এখানে হবে না, বারুইপুরে চলে যান। কিন্তু মানুষের কাছে আমার কথা দেওয়া আছে প্রোগ্রামের জন্যে, অনুষ্ঠানের জন্যে, তারা অনেক আশা করে আমাকে নিয়ে যায় তাদের মনের কথা শোনার জন্যে, সত্য কথাগুলো শোনার জন্যে, তারা কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্যে। তার জন্যে আমি আর বারুইপুরে আর যেতে পারিনি। ওখান থেকে কাগজটা নিয়ে এমনকি আমি ওষুধ খাওয়ার সময় পর্যন্ত পাইনি। আমি আসরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি যে দাদা, যে আমি যতদিন বেঁচে আছি আমি জানি এরা যা আরম্ভ করেছে আমাকে বেশি দিন বাঁচাবে না। আমি এখন কার কাছে গিয়ে দাঁড়াবো, কাকে বলবো, কার কাছে আশ্রয় নেব, সেই স্থান দেখতে পাচ্ছি না যে দাদা, কার উপরে ভরসা করবো। এই যে যেভাবে আপনার উপর অমানবিক অত্যাচার হলো, তার জন্যে সারা বিশ্ব জুড়ে মানবাধিকার রয়েছে, এখানকার পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। আপনি কি চান না যে তারাও জানুক যে এইভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে? দাদা আমাকে ওদিনে মারতে মারতে বলছে তোর কোন বাবা বাঁচায় দেখাবো, তুই কোথায় যাবি যা, কি করবি কর। তো দাদা আমি জানি না যে আমার কোথায় গেলে আমি সুরক্ষা পাবো। পুলিশের যদি এরকম রূপরেখা হয় তো আমি কার কাছে গিয়ে দাঁড়াবো যে সাহায্যের জন্যে? আমি তো ভীত হয়ে পড়েছি যে যারা আমাদের রক্ষা করার জন্য আছে তারা যদি থানার মধ্যে নিয়ে আমাদেরকে মারধর করে তো আমরা যাবো কার কাছে? শুধু তাই নয় দাদা, আমি বসে আছি, অনেকে আমায় কল করেছে যে আমরা আসছি, ওরা আমাকে শুধু বলছে আপনি থানা থেকে বেরিয়ে যান, আপনি একটা লিখিত দরখাস্ত দিন আর থানা থেকে বেরিয়ে যান, এখানে থাকবেন না, বেরিয়ে যান, এই এরিয়া থাকবেন না, এই এরিয়া থেকে আপনি পালিয়ে চলে যান।
তো ওরা আমাকে বলল যে এটা জয়নগর থানার আন্ডারে পড়ছে, আমরা কিছু করতে পারবো না। আমি অপেক্ষা করলাম আমার সেই ভাইগুলো যারা সমাজকর্মী, সমাজসেবী, যারা এমন অন্ধকার কুসংস্কারের বিরুদ্ধে কাজ করছে, যারা মানুষের কল্যাণে কাজ করছে। সন্ধ্যা 6:30 6টা পর্যন্ত তারা সবাই চলে এসেছে। সেই সময় আমার কাছে ফোন আসলো যে আমার ঘরে তালা মারা হচ্ছে, আর আমার গাড়ির ভিতরে যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে গান বাজনার, তালা ভেয়ে সেই সবগুলো জয়নগর থানার কোনো একজন পুলিশ তাদের পারমিশন দিয়েছে, তারা এসে আমার গাড়ির লক ভেঙেছে, গাড়ির পুরো স্টিয়ারিং খুলে ছড়িয়ে দিয়েছে, দিয়ে যন্ত্রপাতি লোপাট করার চেষ্টা করছিল। পরে আমি যখন বকুলতলা থানার বড়বাবুকে বললাম, বকুলতলা থানার বড়বাবু আমাকে ভদ্রতা দেখালেন, ভদ্রতার সহিত ওই কাজকে তিনি বন্ধ করলেন ফোন করে। কিন্তু যখন আমি জয়নগর থানায় কল করলাম বড়বাবুকে, এখানকার থানার বড়বাবুর ফোন নাম্বার নিয়ে, বকুলতলা থানার বড়বাবুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জয়নগর থানার বড়বাবুকে কল করলাম, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো তিনি আমাকে বললেন, তুমি বিবেকানন্দ হওয়ার চেষ্টা করছো, তুমি রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছো, আগে মানুষ হও। আমি বললাম, স্যার আমার উপরে এখানে অত্যাচার হচ্ছে আর আপনি কি বলছেন? তা বলছে, কার উপরে অত্যাচার হচ্ছে ওটা আমরা দেখে নেবো, ও চিন্তাটা তোমার না। আমি বললাম যে স্যার আমার ঘর ওদিকে লুটপাট হচ্ছে, আমার গাড়ির তালা ভাঙা হচ্ছে। তা বলছে, গাড়ির তালা ভাঙা হচ্ছে, কী ভাঙা হচ্ছে ওটা আমরা দেখব, ও চিন্তাটা আপনার না। তো ওই রাত্রে আমি এমন কাউকে পাইনি যে কেউ আমার পাশে এসে দাঁড়াবে। শুধুমাত্র এই সমাজকর্মী ভাইগুলো যদি ওদিন আমার পাশে না আসতো, তো আমার একবারের জন্য মনে হয়েছিল আমি আর বাঁচব না। মানবাধিকার কমিশনকে আপনি কি দাবি জানাচ্ছেন? আমি সবিনিময়ে মানবাধিকার কমিশনকে জানাবো, তারা যদি এই বিষয়টা খতিয়ে দেখে, আর বর্তমান যা পরিস্থিতি, আমি তো প্রত্যেক মানুষকে কথা দিয়ে রেখেছি মাটিতে আমার যেতে হবে, কীর্তন আমার করতে হবে। তো তাদের কাছে আমি অনুরোধ করব করজোড়ে তারা যেন আমার সুরক্ষার ব্যবস্থা করে, আর আমার প্রতি যে অমানবিক অত্যাচার হয়েছে, ক্রিমিনাল ক্যাটাগরির অত্যাচার হয়েছে, যে 3rd ডিগ্রি টর্চার দেওয়া হয়েছে, খতিয়ে দেখে যাঞ্চ করে যেন উপযুক্ত শাস্তি তাদের দেয় যারা যারা অন্যায় করেছে। শুধু আমার এইটুকুই অনুরোধ, এছাড়া আমি আর কিছু আশা রাখছি না। আপনার বাড়ি হাটচাপড়ি, বকুলতলা থানার মধ্যে পড়ে সেই হাটচাপড়ি গ্রাম, আর জয়নগরতে আপনি থাকেন, আপনি ওখানে বাড়ি নিয়েছি একটা। তো বকুলতলা থানা যে অত্যাচারটা আপনি আমাদের শোনালেন, বকুলতলা থানা যখন জানালো যে জয়নগর থানাতেই আপনার এফআইআর ইত্যাদি হবে, তো জয়নগর থানা থেকে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন? দাদা, ওই দিন রাত্রের ঘটনার পরে আমি তো বড় আশা নিয়ে বসেছিলাম যে জয়নগর থানা আসবে। যখন বকুলতলা থানা বলছে যে এটা আমাদের কেস নয়, আমি বাড়িতে যাব কি করে, বাড়িতে ফিরবো কি করে, আমার গাড়ির পরিস্থিতি কি, কালকের আমি প্রোগ্রামে বেরোবো কি করে। আমি বকুলতলা থানার থেকে নাম্বার নিয়ে জয়নগর থানাকে কল করলাম, কিন্তু যে দুর্ব্যবহার ওরা আমাকে দিল, জয়নগর থানার বড়বাবুকে যখন আমি কল করলাম, বড়বাবু বলছে যে আমি এখনো 2 ঘন্টা কালী পূজা করব, ওই থানার মধ্যেই 2 ঘন্টা পূজা করব, তারপরে কথা বলবো। আপনার মতো আমি কাজ করব নাকি? দাদা, চিন্তা করতে পারবেন না, যে মানুষের কাছে আমি তুলে ধরছি যে বাস্তবে ভগবান কারা, ডাক্তার ভগবান, নার্স ভগবান, কম্পাউন্ডার ভগবান, যারা সমাজসেবী তারা ভগবান, পুলিশ ভগবান, তো আমি আগামী ডেটে কীর্তনের আসরে দাঁড়িয়ে কি করে বলবো দাদা যে পুলিশ ভগবান? আমি তো একবারের জন্য স্তম্ভ হয়ে গেলাম। আমি জয়নগর থানায় যেতে ভয় পাচ্ছি। বকুলতলা থানা বলছে আপনার গাড়ি নিতে গেলে, আপনার বাড়ি তালা খোলাতে গেলে আমরা কিছু করতে পারবো না, আপনি জয়নগরে যান। আমি ভয় পাচ্ছি যে এখানে যে টর্চার আমার হয়েছে, তাহলে আমি জয়নগরে যদি যাই তাহলে আমার পরিস্থিতিটা কি হবে। তো সেখানে অনেক ভাইরা আমায় বললেন, যারা সমাজসেবী এসেছিলেন, যে আপনার যাওয়ার দরকার নেই, আপনার ছোট ভাইকে নিয়ে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো ছোট ভাই যখন গেলেন ওখানে, ওনার কথা শুনছে না কেউ, ওনার কথা কেউ শুনছে না। বড়বাবু ছোট ভাইকে বলছে যে এই তোর দাদাকে বল এই এরিয়া ছেড়ে চলে যেতে, এই এরিয়া সে যেন না থাকে, তাকে যেন দেখতে না পাই। দাদা, আমি কি করেছি? আমি কি ক্রিমিনাল?
না কাউকে আমি হত্যা করেছি, কাউকে খুন করেছি? হয়নি, কোনো এফআইআর হয়নি, আমার বিরুদ্ধে কোনো এফআইআর নেই, কোনো চার্জ লাগায়নি কেউ। দাদা, লক্ষ লক্ষ মানুষের ভিড় আমার কীর্তনের আসরে হয়, তারা ছুটে আসে। আজকে তারা ধীরে ধীরে কুসংস্কার মুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন এরিয়ার মানুষ, ঝাড়খণ্ডেও তো আপনি প্রোগ্রাম করেন, ভারতবর্ষের কোনা কোনাতে আমি যাই দাদা, ভারতবর্ষের কোনা কোনাতে আমি যাই। তারা আজকের কুসংস্কার মুক্ত হচ্ছে, তারা বিচার পাচ্ছে, বুঝতে শিখছে যে কোনটা ঠিক কোনটা না ঠিক। একটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কুসংস্কার আছে, বাচ্চার অসুখ হলে তারা ডাক্তারখানায় যাচ্ছে না। জয়নগর থানা আপনাকে একেবারেই সাহায্য করেনি? সাহায্য করা তো দূরের কথা দাদা, আমার মনে হয়েছে যে তারাও আমার মার মুখী। আর যারা যেসব গুন্ডাগুলো এসছিল আমার হত্যা করার জন্যে, আমাকে তুলে নিয়ে গেছিল মেরে ফেলার জন্যে, তারাও মদত করছে তাদের। যেখানে আমার সহায়তা করার দরকার সেখানে পুলিশ আমাকে পিটতে পিটতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন আমি জানি না দাদা, কেন তালাটা লাগিয়েছে। আমার গাড়ির তালাটা কেন ভেঙেছে আমি জানি না দাদা। আমার পুরো গাড়ির স্টিয়ারিং খুলে ছড়িয়ে দিয়েছে, আমি জানি না কেন ছড়িয়ে দিয়েছে। আমার গাড়ির ভিতরে গান বাজনার ইনস্ট্রুমেন্ট ছিল, যন্ত্রপাতি ছিল। জয়নগর থানা এটা করেছে, জয়নগর থানা। পুরো গাড়ির 4টে চাকার হাওয়া খুলে দিয়েছে। উফ দাদা, আমি বলে বোঝাতে পারবো না যে আমার মানসিক পরিস্থিতি কি। আমার মা দাদা ঘুমাতে পারছে না, আমার আত্মীয় বন্ধু বান্ধব তারা ভয়ে ভীত। চাইছেন এটা হাইকোর্টে আপনার বিচারকরা আপনার এই কেসটা বিচার করুক? আমি জানি না দাদা, আমার জানা নেই কোন জায়গায় সঠিক বিচার হয়। তো আমি এতটুকু আবেদন করব আপনাদের মাধ্যমে, যে জায়গায় গেলে আমি সঠিক বিচার পাবো, আমার এই সমস্যাটা যেন সেই জায়গাটা নিয়ে যাওয়া হয়। আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না দাদা। দর্শকবৃন্দ, সেই দিন কি দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যেটা হয়েছিল সেটা ঠিক হয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ারলি জানাবেন। তাছাড়া বিভিন্ন কীর্তনে প্রোগ্রামে দীনকৃষ্ণ ঠাকুরকে বলতে শোনা গিয়েছে, আমি কোনো ধর্মের বিরুদ্ধে না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই কথার সঙ্গে আপনারা কতটা সহমত অবশ্যই ক্লিয়ারলি জানাবেন। আজকের মতো এইখানেই, পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।